হাইড হেসে উঠল। এই বোকাগুলোকেও ভাঙতে হবে অ্যাডাম। শেষবারের মতো হয়ে যাক আরেকবার ঘাড় ভাঙার দৃশ্য। নমস্কার, আমি শীতাংশু, আর আপনারা শুনছেন চলো গল্প শুনি। আজকের গল্প হাইড, আমার লেখা একটি ছোট গল্প। আজকের মুখ্য ভূমিকায় আছে শুভদীপ, সৌপর্ণ, শুভাঙ্গী এবং আমি শ্বেতাংশু। তাহলে চলো গল্প শুনি। শুরু হচ্ছে হাইড। কয়েক মাস কেটে গেছে ডক্টর জেকিল আর তার ভয়ঙ্কর দানবে রূপান্তরের শেষ ঘটনার পর। প্রথম দিকে জেকিলের আইনজীবী অ্যাটারসন মিডিয়ার কাছে ডাক্তারদের সঙ্গে আসলে কি ঘটেছিল তা প্রকাশ করতে চাননি। কিন্তু যেমন ফুটন্ত ফুলের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তেমনি হাইডের খবরও গোপন থাকেনি। তারপর থেকে মানুষ মাঝরাতে রাস্তায় হাঁটতে বেরোতে ভয় পাচ্ছে। হাইডের আতঙ্ক মানুষের মনে এমন একটা ভীতি তৈরি করেছে যে কেউ পরবর্তী শিকার হতে পারে। তবুও ভিক্টোরিয়ান যুগের লন্ডনের অপরাধ জগৎ কখনো শান্ত থাকে না। তারা যেন ইঁদুরের মতো গর্ত থেকে বেরিয়ে আসে নতুন নতুন অপরাধ করার জন্য। আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি অ্যাডাম, প্রাচীন লন্ডনের এক সংবাদ প্রতিবেদক। আমার কাজ হলো ভিক্টোরিয়ান যুগের লন্ডনের অপরাধ জগতের অন্ধকার দিকগুলো খুঁজে বের করা। হাইডের ঘটনার পর গত কয়েক মাসে ছিনতাই, চুরি আর নানা ধরনের অপরাধ অনেকটাই বেড়ে গেছে। কিন্তু এসব কিছুর মাঝেও একটা অদ্ভুত ঘটনা আমার বিশেষ নজর কেড়েছে। বেশিরভাগ অপরাধী নিজেদের অপরাধ করার সময় কোনো এক অজানা শক্ত সমর্থ ব্যক্তির হাতে খুন হয়ে যাচ্ছে। আমি শক্ত সমর্থন শব্দটা ব্যবহার করছি কারণ বেশিরভাগ অপরাধীর মাথা খালি হাতেই জোর করে পেছনের দিকে মুচড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছিল। পুলিশের অধিকাংশই তদন্তে নেমেছিল, তবুও সবার মনের ভেতর একটাই ভয় কাজ করছিল। হাইড কি আবার ফিরে এসেছে? কিন্তু আমার ধারণা ছিল একটু আলাদা। আমার মনে হচ্ছিল এর পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। শুধু হাইডের ফিরে আসা নয়, এক রাতে আমি গোপনে ডক্টর জেকিলের বাড়িতে গিয়েছিলাম প্রমাণ খুঁজতে, হাইড সত্যি মারা গেছে কিনা তা জানার জন্য। কিন্তু সেখানে গিয়ে তেমন কিছুই খুঁজে পেলাম না। অ্যাডাম, আমি তখন আমার লগবুকে এসব কথাই লিখছিলাম। হঠাৎ দেখি অ্যালিসিয়া আমার কেবিনের দরজায় দাঁড়িয়ে। আমি বললাম, এই সব ঠিক আছে তো? হ্যাঁ, আসলে এই যে এত অপরাধ ঘটছে সেটা নিয়েই ভাবছিলাম। তুমি কি শিগগিরই কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবে? তার উজ্জ্বল নীল চোখের দিকে তাকিয়ে আমি উত্তর দিলাম, আচ্ছা অ্যালিসিয়া, আমাদের কাজ সিদ্ধান্তে পৌঁছানো নয়, খবর প্রকাশ করা। আমরা শুধু একটা ধারণা বা অনুমান দাঁড় করাতে পারি, আর যখন স্কটল্যান্ড ইয়ার্ড এই রহস্যের সমাধান করবে তখন আমরা আমাদের সেই অনুমানের ভিত্তিতেই প্রতিবেদন প্রকাশ করব। অ্যালিসিয়াকে খুব একটা আশ্বস্ত মনে হলো না, তাই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি কি চাও আমি তোমাকে কিছু বলি? দেখো, এতগুলো খুন হয়ে গেছে, কে জানে পরের টার্গেট কে হবে। ভাবো তো, যদি পরের বার আমাদেরই লক্ষ্য করে। তাহলে আমাদের আরো সতর্ক থাকতে হবে। অ্যালিসিয়া উঠে দাঁড়ালো, দরজার দিকে এগিয়ে গেল, তারপর ঘুরে জিজ্ঞেস করলো, আজ রাতে মাইকের আয়োজিত বল পার্টিতে আসছো তো? মাইক আমাদের বস, প্রায় প্রতি সপ্তাহান্তেই সেই বল নাইটের আয়োজন করে। আমি জিজ্ঞেস করলাম,
আসতে পারি, কিন্তু স্টিভ আর ওর দলবল কি থাকবে? স্টিভ আর বসের ঘনিষ্ঠ কয়েকজন, যারা ভিভিআইপি ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের কাজ করে, তারা গত 4 বছর ধরে আমাকে নানাভাবে অপমান আর হয়রানি করে আসছে। তাই আমি সবসময় ওদের এড়িয়ে চলতে চাইতাম। হ্যাঁ, ওরাও থাকবে। তারপর সে একটু এগিয়ে এসে বলল, আরে চিন্তা করো না, আমরা একসাথেই যাব, নাচবো, আর সেই ওয়াইনটা ওটা উপভোগ করব। তার হাসিটা ছিল আমার জীবনে দেখা কোনো নারীর সবচেয়ে সুন্দর হাসি। সে আলতো করে আমার হাতের ওপর তার হাত রাখল। আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যা 6টায় তোমাকে নিতে আসব। অ্যালিসিয়া মিষ্টি করে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। প্রতিশ্রুতি মতো আমি আর অ্যালিসিয়া সন্ধ্যা 6:30টার সময় বল পার্টিতে পৌঁছলাম। ভিড় ছিল বিশাল। চারদিকে মানুষ হাসছে, ওয়াইন পান করছে আর নানা রকম সুস্বাদু খাবার উপভোগ করছে। সেখানে কিছু পরিচিত মুখ ছিল, আবার কিছু একেবারেই অচেনা। আমি আর অ্যালিসিয়া বলরুমে ঢুকে দেখলাম অনেকেই নাচে মেতে উঠেছে। অ্যালিসিয়ার গায়ে ছিল গোলাপি রঙের একটি গাউন। তাকে ঠিক যেন আমার স্বপ্নের কোনো রাজকুমারীর মতো লাগছিল। এমন একজন নারীর প্রেমে না পড়ে কি থাকা যায়? আমার আর অ্যালিসিয়ার পরিচয় হয়েছিল এনশিয়েন্ট লন্ডন টাইমসে, যখন আমি সেখানে চিফ এডিটর হিসেবে যোগ দিয়েছিলাম। সেই সময় থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল, আর তখন থেকেই আমরা দুজনেই একে অপরের সান্নিধ্যকে খুব যত্ন করে আগলে রেখেছি। সবাই এদিকে দেখো, আমাদের এডিটর সাহেব আর তার ছোট্ট পাখিটাও এসে গেছে। কি ব্যাপার, ফ্রি মদ খেতেই এসেছো নাকি? মনে তো তাই হচ্ছে। আমি তো চাইছিলাম সেই হারামজাদাটার মুখে সোজা একটা ঘুষি মারতে, কিন্তু অ্যালিসিয়া মাঝখানে এসে দাঁড়ালো। তোমার তো চিন্তা করার দরকার নেই স্টিভ, পানীয়গুলো বিনামূল্যে হলেও সেগুলো তো আর তুমি দিচ্ছ না, তাই না? অ্যালিসিয়ার এমন জবাবে স্টিভ একটু থমকে গেল। তার দলবল মুখ চাপা দিয়ে হাসতে লাগলো। স্টিভ আমাকে রাগী চোখে তাকিয়ে বলল, শোনো অ্যাডাম, যদি টাইমসের বস আমি হতাম তাহলে অনেক আগেই তোমাকে অফিস থেকে লাথি মেরে বের করে দিতাম, আর ওই ছোট্ট পাখিটাকে নিজের জন্য রেখে দিতাম। আমি প্রায় এগিয়ে যাচ্ছিলাম, ওর কলার চেপে ধরে সাজিয়ে রাখা ওয়াইনের গ্লাসগুলোর ভেতর ঠেলে ফেলে দেবো বলে, কিন্তু অ্যালিসিয়া আমাকে টেনে থামালো, আর আমরা ওদের এড়িয়ে সরে গেলাম। সে আমাকে ভিড় থেকে একটু দূরে নিয়ে গেল এবং আমাদের জন্য 2 গ্লাস ওয়াইন তুলে দিল। আমরা বারান্দার পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে পান করতে লাগলাম। আমি জিজ্ঞেস করলাম, স্টিভ, এত বড় অপমান করার পরও তুমি আমাকে কেন থামালে? অ্যালিসিয়া তার গ্লাস থেকে এক চুমুক নিল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, দেখো, আমাদের শত্রুদের মতো হয়ে গেলে চলবে না। স্টিভ এমন এক পথে হাঁটছে যা একদিন তাকে নিজের ধ্বংসের দিকেই নিয়ে যাবে। চাইলে আমি নিজেই তাকে চড় মারতে পারতাম, অথবা তোমাকেও তাকে আঘাত করতে দিতে পারতাম, কিন্তু তাতে তার মধ্যে সামান্য পরিবর্তনও আসতো না। বরং আমরা সরে আসায় হয়তো সে আরেকবার ভাববে এমন অপমান করার ফল কি হতে পারে। এদের মতো মানুষের শাস্তির পথটা প্রকৃতির উপর ছেড়ে দাও, আর আমরা দূর থেকে দাঁড়িয়ে সেই পরিমাণটা দেখব। সে সত্যিই অসাধারণ, আর আমার মনে হচ্ছে আমি তার প্রেমে পড়ে গেছি। সে তখনও তার সে সুন্দর নীল চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। তারপর সে আমার হাতটা ধরে নিজের কোমরের উপর রাখল। প্রথমবার তাকে স্পর্শ করলাম আমি।
আর এক অদ্ভুত অনুভূতি যেন আমার পুরো মন জুড়ে ছড়িয়ে গেল। আমি তাকে একটু কাছে টানলাম। সে হাসি মুখে জিজ্ঞেস করলো, আচ্ছা, একসাথে নাচলে কেমন হয়? অবশ্যই। তারপর আমি আর অ্যালিসিয়া অনেকক্ষণ নাচলাম, ওয়াইন খেলাম, হাসলাম। মধ্যরাত পর্যন্ত আমরা সেই সুন্দর মুহূর্তগুলো একসাথে কাটালাম। অ্যালার্মের শব্দে হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। জানালা দিয়ে আসা তীব্র আলোয় চোখ জ্বালা করতে লাগলো। এক মুহূর্তের জন্য বুঝতেই পারছিলাম না আমি কোথায় আছি। তারপর চারপাশের দৃশ্য দেখে আমি হতবাক হয়ে গেলাম। আয়নাটা অর্ধেক ভাঙা, বুকশেলফটা মেঝেতে পড়ে চূর্ণ হয়ে আছে, বালিশগুলো ছিঁড়ে গেছে, তুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, আমি সারা রাত প্রায় উলঙ্গ অবস্থায় ঘুমিয়েছিলাম, আর চারদিকে ছড়িয়ে রয়েছে খালি ওয়াইনের বোতল। গত রাতে আসলে কি ঘটেছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি উঠে বারান্দায় গিয়ে একটু তাজা বাতাস নিলাম। তারপর নিচে নেমে নিজের জন্য ভালো একটা সকালের নাস্তা বানাতে গেলাম, কারণ আজ রবিবার। তবু গত রাতে কি হয়েছিল এই প্রশ্নটা এক মুহূর্তের জন্য আমার মাথা ছাড়ছিল না। কে আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে? হঠাৎ করেই আমার মনে একটা নাম ভেসে উঠল, অ্যালিসিয়া। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শুনলাম। আমি গিয়ে দরজাটা খুললাম। দেখি দরজার সামনে অ্যালিসিয়া দাঁড়িয়ে আছে। তার গায়ে গোলাপি রঙের একটি পোশাক, কিন্তু তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। মনে হচ্ছে যেন ভেতরে ভেতরে কোনো চিন্তা তাকে তাড়া করে বেড়াচ্ছে। তোমার টেলিগ্রামটা পেয়ে তাড়াহুড়ো করে চলে এলাম। সব ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু মনে হচ্ছে অন্য কিছু যেন ঠিক নেই। কি হয়েছে অ্যালিসিয়া? তুমি এখনো জানো না? কি জানবো? স্টিভ আর তার দলবল গত রাতে খুন হয়েছে, আর সবার মাথা জোর করে পিছনের দিকে মুচড়ে খুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই খবর শুনে আমি পুরো হতবাক হয়ে গেলাম। এটা কি বলছো? ওদের দেহ একটা বুলেট কারখানার কাছে পাওয়া গেছে, কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো, দুজন মানুষ নাকি দেখেছে ঘটনাস্থল থেকে এক বিশাল দেহী লোক পালিয়ে যাচ্ছে। বিশাল দেহী লোক? ওই দুজন তাদের রাতের শিফট শেষ করে বাড়ি ফিরছিল, তখন তারা একটা চিৎকার আর অদ্ভুত হাসির শব্দ শুনতে পায়। মানুষের হাসি নয়, যেন শয়তানের হাসি। তারা ছায়ার মধ্যে একজন লম্বা শক্ত সামর্থ্য মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, আর তার চোখ দুটো হলুদ আলোয় জ্বলছিল। তারপর সে কাছের একটা বিল্ডিংয়ের দিকে লাফিয়ে দেয়াল বেয়ে উপরে উঠে অদৃশ্য হয়ে যায়। এখন অনেকেই সন্দেহ করছে সে আবার ফিরে এসেছে। কার ফিরে আসার কথা বলছো? হাইড। এখন বিকেলের সময়। কয়েক ঘন্টা আগে আমি আর অ্যালিসিয়া মিলে পুরো ঘরটা পরিষ্কার করেছিলাম। তারপর একসাথে দুপুরের খাবার খেয়েছি। চলে যাওয়ার সময় সে আমাকে বলেছিল সতর্ক থাকতে, আর রাতভর দরজাগুলো ভালো করে বন্ধ করে রাখতে। আমি তখন আমার ইজি চেয়ারে বসে সূর্যাস্ত দেখছিলাম, আর ভাবছিলাম মৃত্যুর পর হাইড আবার কিভাবে ফিরে আসতে পারে। আমরা তো সবাই ডক্টর জেকিলের দেহ দেখেছিলাম, অথবা ঠিক বলতে গেলে সেই বিকৃত মুখটা। কে ওখানে? নিজেকে দেখাও। তুমি রাস্তায় হাইডকে খুঁজে বেড়াচ্ছ অ্যাডাম। অ্যাডাম,
অথচ নিজের ভেতরে কখনো খোঁজও করো না। এসব আজে বাজে কি কথা বলছো? বলো তো পাপের খবর দাতা, কত অপরাধ তুমি দেখেছো অথচ কিছুই করনি। আমি সত্যিটা প্রকাশ করি, সেটাই আমার দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ, নাকি কালি আর কাগজের আড়ালে লুকিয়ে থাকা একটা কাপুরুষ? আমি কাপুরুষ নই। পৃথিবী প্রতিদিন হত্যা করে অ্যাডাম, ধীরে ধীরে ভদ্রভাবে পরিকল্পনা করে। বলতো সেটাকে কি ন্যায় বিচার বলবে নাকি পাপ? ন্যায় বিচারের দায়িত্ব আইনের। আর যখন আইন ব্যর্থ হয়, যখন দানবেরা মুক্তভাবে ঘুরে বেড়ায়, তখন তাদের শাস্তি পেতেই হবে। কিন্তু কার হাতে সেই শাস্তি নির্ভর করে অ্যাডাম? আদালতের নাকি এমন কারোর যে নিজেই শাস্তি দিতে প্রস্তুত? ন্যায় আর পাপের মাঝখানে খুব সূক্ষ্ম একটা সীমারেখা আছে, আর আমার ভয় হচ্ছে কেউ সেই সীমারেখা অতিক্রম করছে। সীমারেখাকে ভয় পেও না অ্যাডাম, ভয় করো সেই দিনটাকে, যেই দিন কেউ সেই সীমারেখার উপর দাঁড়িয়ে থাকাটা উপভোগ করবে। হঠাৎ ঘুম ভেঙে গেল আমার। দেখি আমি চেয়ারেই ঝিমিয়ে পড়েছিলাম। ইতিমধ্যেই সন্ধে হয়ে গেছে, আর আমার ঘরটা অন্ধকারে ডুবে আছে। স্বপ্নটা এতটাই তীব্র ছিল যেন সেই হাসিটা এখনো খুব কাছ থেকে শুনতে পাচ্ছি। আমি গ্যাস লাইট জ্বালালাম এবং ঠিক করলাম ঘটনাস্থলে গিয়ে আমাকে নিজেই তদন্ত করতে হবে। তো এটাই সেই জায়গা যেখানে তারা মারা গেছে, বুলেট ফ্যাক্টরি। আমি যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি নিস্তব্ধ। গেটগুলো অর্ধেক খোলা, যেন এই জায়গায় রাতটা কখনো সত্যিই শেষ হয়নি। মাটিটা অদ্ভুতভাবে অসমান, কাদার মধ্যে গভীর চাপা দাগ পড়ে আছে। এগুলো সাধারণ পায়ের ছাপ নয়, অনেক বেশি ভারী। আর এখানে ইটের দেয়ালে আঁচড়ের দাগ। কেউ উপরে উঠেছে বা লাফিয়ে উঠেছে। সাক্ষীরা বলেছিল এক লম্বা শক্ত সমর্থ মানুষকে দেখেছে। একজন মানুষকে সত্যিই খালি হাতে এত উঁচু দেওয়াল বেয়ে উঠতে পারে? এই বেড়াটা দেখো, তীক্ষ্ণ বেঁকে যাওয়া লোহার দণ্ড যেন বিকৃত আঙুলের মতো। কেউ যদি তাড়াহুড়ো করে পালিয়ে যায় সহজেই কাপড় ছিঁড়ে যেতে পারে। ওখানে কিছু আটকে আছে। এটা কি কাপড়ের টুকরো? একটা ছোট অংশ, গাঢ় রঙের পোশাক, কুয়াশায় ভিজে সামান্য স্যাঁতস্যাঁতে। ছেঁড়ার দাগটা একেবারেই নতুন, যেন কয়েক ঘন্টা আগেই ছিঁড়ে গেছে। অফিসে ফিরে এসে আমার বস তার চেম্বারে বসে আমার জন্য অপেক্ষা করছেন। আমি ভেতরে ঢুকতেই তিনি জিজ্ঞেস করলেন, অ্যাডাম, পরশু যেটা বলেছিলাম সেই এডিটোরিয়ালটা কি লেখা শেষ হয়েছে? না, তবে হয়ে যাবে। দেখো, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যাতে এনশিয়েন্ট লন্ডন টাইমস আবার লন্ডনের সেরা পত্রিকা হয়ে ওঠে। আমি চাই পাঠকরা আমাদের লেখাপড়ার জন্য অপেক্ষা করুক, ওইসব বাজে সংবাদপত্রগুলোর জন্য নয় যেগুলো পুরো লন্ডন জুড়ে ছড়িয়ে আছে।
কিন্তু তুমি এতটাই অযোগ্য যে একটা আর্টিকেলও সময় মতো শেষ করতে পারো না। আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। বস খুব ভালো করে জানতেন আমি সব কাজ সময় মতোই শেষ করি। তবুও অযোগ্য কথাটা শুনে আমার ভেতরে একটু রাগ জমে উঠল। আমি বললাম, আমি আজকের মধ্যেই শেষ করার চেষ্টা করব। ভালো, খুব ভালো, কিন্তু এখন আমার অফিস থেকে বেরিয়ে যাও। সারাটা দিন মাথা ঘোরানো অবস্থায় আমি সেই লেখাটা নিয়েই কাজ করলাম। দিনের মধ্যে একমাত্র একটু স্বস্তি পেয়েছিলাম দুপুরে অ্যালিসিয়ার সাথে বসে। পুরো দিন শেষে ঠিক সন্ধ্যা 6টার সময় টাইপরাইটার বন্ধ করে অফিস থেকে বেরোলাম। আমার মাথা তখন ভীষণ ঘুরছিল। মনে হচ্ছিল জ্বর যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করছে। আমি একটা গাড়ি ভাড়া করে সোজা বাড়ির পথে রওনা দিলাম। বাড়ির দরজায় পৌঁছে কোনোভাবে দরজাটা খুললাম, ভেতরে ঢুকলাম আর সোজা গিয়ে বিছানায় ধপ করে পড়ে গেলাম। হঠাৎই ঘরের ভেতর থেকে ভেসে আসা এক জোরে ছন্দময় ধাক্কার শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখে তখনও ঝাপসা দেখছি। চারপাশ একেবারে অন্ধকার। শুধু জানালা দিয়ে ঢোকা চাঁদের আলো ঘরটাকে সামান্য আলোকিত করে রেখেছে। আমি বিছানা থেকে উঠে দেখলাম বাইরে থেকে বাতাসে জানলাটা বারবার খুলছে আর বন্ধ হচ্ছে। গিয়ে সেটাকে বন্ধ করলাম। তারপর আয়নার সামনে দাঁড়াতেই হঠাৎ একটা ঠান্ডা স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নেমে গেল। ম্লান চাঁদের আলোয় আমি নিজেকে দেখলাম। না না, নিজেকে নয়, যেন অন্য এক মানুষ দাঁড়িয়ে আছে সেখানে। লোমশ বুক, স্পষ্ট পেশি, মোটা শক্ত বাহু আর দুটো হলুদ চোখ জ্বলজ্বল করছে। আমার পিঠ যেন আরো বেঁকে গেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সে আমার দিকে তাকিয়ে হাসছে। সে কেন হাসছে? কেন? হঠাৎ এক বিকট হিংস্র হাসি ঘরের নিস্তব্ধতা ভেঙে দিল। সেই হাসি বাইরে থেকে আসেনি, ওটা এসেছিল আয়নার ভেতর থেকে। প্রতিবিম্বটা ধীরে মাথা কাত করল আর ফ্যাকাশে চাঁদের আলোয় তার হলুদ চোখ দুটো আরো উজ্জ্বল হয়ে উঠল। অবাক হলে? এটা এটা জ্বরের ঘোর, একেবারে ভ্রম। ভ্রম কখনো তোমার দিকে তাকিয়ে হেসে ওঠে না ম্যাডাম। তুমি বাস্তব নও। ওহো, কিন্তু আমি তো তোমার সবচেয়ে বাস্তব অংশ। আয়নার ভেতরের সেই অবয়বটা যেন ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। যদিও আমি 1 ইঞ্চিও নড়িনি, তার শক্ত পেশিবহুল বুক ধীরে ওঠানামা করছে আর বাঁকানো পিঠের ছায়া দেয়ালে পড়ে এক ভয়ঙ্কর আকৃতি তৈরি করেছে। ঠিকভাবে তাহলে পরিচয়টা দিই। আমি হলাম হাইড। না, হাইড তো মারা গেছে। আমি জেকেলের দেহ দেখেছি। তোমরা যা দেখার দরকার ছিল তাই দেখেছ, কিন্তু কৌতূহল, প্রিয় অ্যাডাম, কৌতূহল, সেটাই তো তোমার আসল পাপ। তুমি কি বলছো? তুমি জ্যাকেলের বাড়িতে গিয়েছিলে কেসটা বন্ধ হওয়ার পর, মনে আছে অ্যাডাম? সন্ধ্যের পর বৃষ্টি পড়ছিল, তুমি তার ল্যাবরেটরির মধ্যে তন্ন তন্ন করে খুঁজছিলে। আমার হাত কাঁপতে শুরু করলো। ভাঙা বুকশেলফটার পেছনে ফাঁপা দেওয়ালের ভেতর সিরামের 5টা বোতল লুকোনো ছিল, মনে আছে অ্যাডাম? না,
তুমি সেইগুলোকে খুঁজে পেয়েছিলে, একটা বোতল তুলে আলোয় ধরেছিলে। তোমার হাত কাঁপছিল, ভয় না, প্রলোভনে অ্যাডাম। মিথ্যে বলছো। তুমি নিজেকে বলেছিলে এটা তদন্তের জন্য, দানবটাকে বোঝার জন্য, আর সেই রাতেই তুমি সেটা পান করেছিলে। মনে হলো ঘরটা যেন হঠাৎ ছোট হয়ে আসছে। প্রথমবারটা খুব কষ্ট হয়েছিল, হাড় ভেঙেছিল, পেশি ছিঁড়ে গেছিল, কিন্তু যখন সব শেষ হয়ে গেল, সেই শক্তি। এটা পাগলামি। অপরাধীর শাস্তি দেওয়া কি পাগলামি অ্যাডাম? সেই ডাকাতেরা যারা নিরপরাধ মানুষের জীবন ধ্বংস করছিল, এই হাত দিয়ে আমি তাদের শেষ করেছি। হাইড ধীরে ধীরে তার বিশাল প্রতিবিম্বের আঙুলগুলো তুলে ধরল। ওরা একে আতঙ্ক বলছে, আমি একে ভারসাম্য বলি। আর স্টিভ, তুমি কি বলতে চাইছো আমি? সে তোমাকে অপমান করেছিল, উপহাস করেছিল, এলিশিয়াকে চেয়েছিল। সেই রাতে বল পার্টির পর তোমার কিছুই কি মনে পড়ছে না অ্যাডাম? না মনে পড়ারই কথা, কারণ আমি সবকিছু সামলেছিলাম। আমি হতভম্ব হয়ে গেলাম। বুলেট ফ্যাক্টরির কাছে তার দল পালাতে চেষ্টা করেছিল, তারা চিৎকার করেছিল, আমি হেসেছিলাম। মিথ্যে। আজ সন্ধেটা আরো মধুর ছিল। তোমার বস তোমাকে অযোগ্য বলে, তোমার নিষ্ঠার ওপর থুতু ফেলে। কাজ শেষে তুমি তাকে অনুসরণ করলে। আমার হলুদ চোখ দুটো এখনো বিস্ময় বড় হয়ে উঠল। প্রেস বিল্ডিং এর পেছনের সেই সরু গলিটা, সে ভিক্ষা চাইছিল আমার কাছে, সে ভিক্ষা করছিল মরণের। না, পুলিশ আমাদের সেই সরু রাস্তাগুলো দিয়ে তাড়া করছিল, আমরা ছাদের ওপর দিয়ে লাফিয়ে পালাচ্ছিলাম। তুমি নিজেকে জীবন্ত মনে করছিলে। আমি দু হাতে নিজের মাথা চেপে ধরলাম। তোমার হাতগুলোর দিকে তাকাও। ধীরে ধীরে কাঁপতে কাঁপতে আমি নিচের দিকে তাকালাম। আমার আঙুলগুলোতে গাঢ় লাল দাগ লেগে আছে। পাশে টেবিলের ওপর পড়ে আছে দুটো ছোট খালি বোতল। আমরা ন্যায় বিচার করেছি অ্যাডাম, ন্যায় বিচার। না না, আমি বিচারক নই। কিন্তু অ্যাডাম, তুমি হতে চেয়েছিলে। প্রতিটা অপমান, প্রতিটা দুর্নীতিগ্রস্ত মানুষগুলোকে মুক্তভাবে হাঁটতে দেখে তোমার অন্তর থেকে শাস্তি দিতে চেয়েছিল। আমি ন্যায় চেয়েছিলাম। আর ন্যায় প্রতিষ্ঠার জন্য শক্তির প্রয়োজন অ্যাডাম। আমি শুধু নর্মাল হতে চাই। নর্মাল? Did you just say normal, অ্যাডাম? নিজেকে জিজ্ঞেস করো অ্যাডাম, ওদের ভাঙতে তোমার ভালো লাগেনি? হ্যাঁ, তোমার মুঠোর নিচে তাদের ওই হাড় ভাঙার শব্দ তোমার ভালো লাগেনি অ্যাডাম? তুমি সেটা উপভোগ করেছিলে। ঠিক তখনই বাইরে সিঁড়ি বেয়ে ভারী বুটের শব্দ বজ্রের মতো গর্জে উঠল। হাইড হেসে উঠল। এই বোকাগুলোকেও ভাঙতে হবে অ্যাডাম, শেষবারের মতো হয়ে যাক আরেকবার ঘর ভাঙার দৃশ্য। দরজাটা প্রচণ্ড জোরে কাঁপতে লাগলো। সেই মুহূর্তে আমার পাশে থাকা ড্রয়ারটা চোখে পড়ল। আমি সেটা টেনে খুললাম। আমাকে সব কিছু ঠিক করতে হবে। এই পাগলামির এখানেই শেষ।
অনুভব করো অ্যাডাম, অনুভব। শক্তিটা আবার জেগে উঠেছে। আমি ড্রয়ারের ভেতর থেকে একটা ছুরি তুলে নিলাম। হাইডের হাসিটা হঠাৎ মিলিয়ে গেল। অ্যাডাম, তুমি কি করছো? আমি আর তোমার অপরাধের সঙ্গী নই। তুমি আমাকে ছাড়াতে পারবে না অ্যাডাম, অ্যাডাম। আমি চিৎকার করে উঠলাম আর ছুরিটা সোজা নিজের স্কটল্যান্ড ইয়ার্ড, সরকারি প্রতিবেদন। ইন্সপেক্টর জোনাথন হেল ধীরে ধীরে রক্তের দাগ লাগা চামড়ার ডায়েরিটা বন্ধ করলেন এবং তারপর নিজের চশমাটা খুলে রাখলেন। কেস রিপোর্ট লিখতে লিখতে তিনি তার সামনে বসে থাকা কনস্টেবলকে উদ্দেশ্য করে বললেন, কেস ফাইল হোয়াইট চ্যাপেল ভিজিল্যান্ট মার্ডার্স। সন্দেহভাজন ব্যক্তি হিসেবে শনাক্ত করা হয়েছে অ্যাডাম ফ্লেচারকে, যিনি এনশিয়েন্ট লন্ডন টাইমসের প্রধান সম্পাদক। স্যার, তিনি কি একাই ছিলেন? ইন্সপেক্টর হেল এবার ধীরে চোখ তুলে তাকালেন তার পরীক্ষার টেবিলের ওপর ঢাকা দেওয়া ঠান্ডা মৃতদেহটার দিকে। যখন আমরা জোর করে দরজা ভেঙে ভেতরে ঢুকলাম, তখন সন্দেহভাজন ব্যক্তিকে মৃত অবস্থায় পেলাম। গলায় মারাত্মক স্বপ্রয়োগিত আঘাত ছিল। কিন্তু স্যার, প্রতিবেশীরা বলছে তারা দুইজন মানুষের ঝগড়ার শব্দ শুনেছিল। ইন্সপেক্টর কিছুক্ষণ চুপ করে রইলেন। হ্যাঁ, তারা ঠিকই শুনেছে। তিনি আবার ডায়েরির কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখলেন। এই লেখাগুলো থেকে বোঝা যাচ্ছে লোকটি ভয়াবহ মানসিক বিভাজনের মধ্যে ভুগছিল। সে বিশ্বাস করত তার ভেতরে আরেকটি সত্তা বাস করে, যে নিজেকে হাইড বলে পরিচয় দিত। সম্প্রতি যে জেকাইল ঘটনার কথা শোনা যাচ্ছিল তার মতোই কি স্যার? ইন্সপেক্টর ধীরে ধীরে মাথা নাড়লেন। মজার বিষয় হলো, ঘটনাস্থল থেকে কয়েকটি ছোট কাঁচের শিশি উদ্ধার করা হয়েছে। ভেতরে রাসায়নিকের কিছু অবশিষ্টাংশ রয়েছে, সেগুলো বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। আর দেহটা স্যার? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ইন্সপেক্টর হেল। দেহটা তার নথিভুক্ত গঠনের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি পেশিবহুল ছিল। অফিসের ভেতর এক ভারী নীরবতা নেমে এলো। ইন্সপেক্টর হেল ডায়েরিটা আবার বন্ধ করলেন। শেষ লেখা লাইনটা পাতার মাঝখানেই থেমে গেছে। আমি চিৎকার করে উঠলাম এবং ছুরিটা সোজা আমার। সে কি বাকিটা লিখে শেষ করতে পারেনি? না। স্কটল্যান্ড ইয়ার্ডের কুয়াশা ঢাকা জানলার বাইরের দিকে তাকিয়ে স্থির তাকিয়ে রইলেন ইন্সপেক্টর হেল। কিন্তু টেবিলের ওপর রক্তের ছাপ দেখে মনে হচ্ছে সে চেষ্টা করেছিল। কথা বলতে বলতে ডায়েরিটা একটা এভিডেন্ট ফোল্ডারে ঢুকিয়ে রাখলেন ইন্সপেক্টর হেল। এটা সীমাবদ্ধ আর্কাইভে সিল করে রাখো। কোন শ্রেণীতে রাখবো স্যার? এবার ইন্সপেক্টর এক মুহূর্ত থামলেন, তারপর উত্তর দিলেন, অমীমাংসিত। বাইরে গ্যাসের বাতিগুলো কাঁপতে কাঁপতে জ্বলছিল, আর দূরের লন্ডনের কুয়াশার ভেতর কোথাও মৃদু এক হাসির প্রতিধ্বনি ভেসে এলো রাতের অন্ধকারে।